স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিধানসভার নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। গুলি করে হত্যা করা হয়েছে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। আনন্দবাজার জানিয়েছে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ। পরে তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি করা হয়। বিজেপির দাবি 3টি গুলি চন্দ্রনাথের বুকে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্য জুড়েই। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, সর্বশেষ 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করায় নানা বিষয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকে। রাজ্য ক্ষমতার এই পরিবর্তনে কি তিস্তার পানি বন্টন চুক্তি সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের কোনো পথ দেখা যাবে? এই বিষয়ে তথ্য বিশ্লেষণ করেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তার সঙ্গে কথা বলেছেন দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক SM আকাশ। আলতাফ পারভেজ, বাংলাদেশের সাথে ভারতের তো বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, বিশেষ করে তিস্তা যে নদীর পানির যে বন্টন, এটা এর আগে কেন্দ্রীয় সরকার কিন্তু উদ্যোগ নিয়েও হয়ে ওঠে না। তিস্তা চুক্তি যেটা, তো মমতা ব্যানার্জির বেশ আপত্তি ছিল। এবার তো মমতা ব্যানার্জি নাই, তো বিজেপি যে আসলো, এক্ষেত্রে কি আমরা আশা করতে পারি যে অমীমাংসিত বিষয় মীমাংসার ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে? হ্যাঁ, পানির ক্ষেত্রে বাংলাদেশ অন্তত একটা শক্তি পেল যে আগে যে ভারতের কেন্দ্রীয় সরকার যে অজুহাত দেখাতো যে প্রাদেশিক সরকারে তো আমরা নেই, প্রাদেশিক সরকার আমাদের কথা শুনছে না, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ নয়াদিল্লিতে যেই দল, পশ্চিমবঙ্গেও সেই দল, আসামেও সেই দল। ফলে এখন আন্তঃনদীর ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রে দাবি করতে পারে যে বিজেপির কাছে যে তোমরা আগে তো দিতে চেয়েছিলে, এখন পশ্চিমবঙ্গেও তোমরা ক্ষমতায় আছো, ফলে এখন আমার হিস্সা দাও। এখন তো আর কোনো বাধা নেই, প্রাদেশিক সরকার এবং নয়াদিল্লি সরকার একই দলের। ফলে বাংলাদেশের জন্য কিন্তু এখন আন্তঃনদীর হিস্সা পাওয়ার যুক্তি তুলে ধরার ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে। তবে যেটা আশঙ্কা করা যায় আর কি, অনুমান করা যায়, এরকম ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা বিরোধিতা আগের মতোই থাকবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছে প্রাদেশিক সরকার হিসাবে, এখন উনি বিরোধী দলে গেলেও বিরোধিতা করতে পারেন। আবার শুভেন্দু অধিকারীদের সরকার তাদের বিরোধিতার জন্য বিরোধিতা বা বাংলাদেশ বিরোধিতার জায়গা থেকেও বিরোধিতা করতে পারে। কিন্তু আন্তঃনদীর পানি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু কিছুটা সুবিধাজনক অবস্থায় এসেছে। বাংলাদেশ অন্তত বলতে পারে যে দু জায়গাতেই একই সরকার আছে, একই দলের সরকার, এবং ওই দলের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আলাপ করলেই ব্যাপারটার সমাধান হওয়ার সুযোগ আছে। এখন একটা সুযোগ তৈরি হলো, তাদের রাজি করাতে পারলেই এখন প্রাদেশিক সরকারের আপত্তি করার আর জায়গা থাকে না। এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। ট্রাম্পের সাথে কথা হয়েছে জানিয়ে সাংবাদিক বায়ার বলেন, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হতে পারে বলে তিনি জানিয়েছেন। আরও জানান, সম্ভাব্য এই চুক্তির মূল শর্ত হিসেবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত নিশ্চিত করা। বুধবার ট্রাম্প নিজেও হোয়াইট হাউসে সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ইরান নিজেরাই আলোচনা করতে ও চুক্তিতে আসতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে তাদের বন্দরগুলো হরমুজ প্রণালী এবং এই অঞ্চলের অন্যান্য জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রথম যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো। যুক্তরাজ্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা 2025-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত, কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো। নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশু মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1054 শিশু। দেশে হাম রোগের বাড়তি চাপ সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে, এখানে হাম ও ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে চলছে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ। দেশের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি অনেক হাসপাতালেও চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীর। এরই মধ্যে সারা দেশে হামে মারা গেছে 3 শতাধিক। হাসপাতালগুলো শয্যা সংকটে অনেক শিশুকে রাখা হচ্ছে বারান্দায়। সংকট সমাধানে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। শহীদ মিলন মিলনায়তনের পাশে 20 শয্যার হাসপাতাল তৈরির কাজ চলমান। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাসপাতালটির পরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে। কেবিনকে আমরা কনভার্ট করে আমরা আইসোলেশনের মানে মিজলস রোগীদেরকে রাখার জন্য করেছি। বিকল্প ব্যবস্থা হিসেবে যদি এটাতে আমরা কভার না করতে পারি, সেই জন্য মন্ত্রণালয়ের নির্দেশে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী একটা 20 শয্যার একটা ফিল্ড হসপিটাল এস্টাবলিশ করে দিয়েছে। হসপিটালটা সেনাবাহিনী করে দিয়েছে, কিন্তু এখানকার যে জনবল, ডাক্তার, নার্স, কর্মচারী এবং ওষুধপত্র যা কিছু লাগবে, দ্যাট মিনস পরিচালনাটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করা হবে। তিনি জানান, টিকাদান কার্যক্রমের পর হয়তো হাম সংক্রমণ কমে যাবে, তাই এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলবে। ক্রাইসিসের সময় দেশের একটা ন্যাশনাল ইস্যু, যেহেতু আমরা সবাই মিলে সাপোর্ট না করলে তো আসলে মানে এই রোগটাকে আমরা মানে যে চিকিৎসা ব্যবস্থা যেটা করার দরকার সেটা তো পারবো না। সেটা থেকে আমরা আমাদের ডাক্তারদেরকে বা আমাদের নার্সদেরকে আমরা মোটিভেট করেছি। তিনি আরও জানান, প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর চালু হবে এই ফিল্ড হাসপাতাল। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়ায় জনপ্রিয় হচ্ছে মাচায় আলু সংরক্ষণ পদ্ধতি। বিদ্যুৎ চালিত প্রচলিত হিমাগারের মতো নয় এটি। প্রাকৃতিক বাতাস চলাচলের মাধ্যমে এখানে আলু সংরক্ষণ করা হয়। জেলার অন্তত 7টি উপজেলায় এই ধরনের সংরক্ষণাগার তৈরি করেছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। এক একটি মডেল ঘর নির্মাণে ব্যবহৃত হয়েছে বাঁশ, কাঠ, ঢেউটিন, সিমেন্টের পিলার ও কংক্রিট সহ আরও কিছু উপকরণ। প্রতিটি ঘরের দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 15 ফুট। ঘরগুলো 15 থেকে 20 বছর পর্যন্ত ব্যবহার উপযোগী। এই ঘর উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে তৈরি করতে হয়, যাতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে এবং বাতাস চলাচলের উপযোগী ব্যবস্থা থাকে। সঠিকভাবে বাছাই করা আলুই এখানে সংরক্ষণযোগ্য। কাটা, ফাটা, অপরিপক্ক, রোগাক্রান্ত বা খোসা ওঠা আলু রাখা যাবে না। সূর্যের আলো ও বৃষ্টির পানি যেন এই ঘরে প্রবেশ করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে। এক একটি মাচা বা অহিমায়িত মডেল ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2.5 লাখ টাকা। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কমপক্ষে 35 টন আলু 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। কথা হলো, এই ঘরগুলো সরকার দেওয়াতে যারা মানে আলু চাষি অথবা ব্যবসায়ী, এদের জন্য বড় ধরনের সুবিধা। আমাদের এরিয়া হিমাগারটা 3 বছর যাবত নিচ্ছি আমরা, বিগত 2 বছর রাখছি। সুবিধা আছে, আলু মানে বাঁশের চারাত ব্যবহার করা হচ্ছে, চারদিক থেকে হাওয়া পাস হয়। বিদেশে যে আলুগুলো রপ্তানি হয় সেগুলো স্টোরের আলু রপ্তানি হয় না। এই অহিমায়িত ঘরে যে আলুগুলো রাখা হয় এগুলোই বিদেশে রপ্তানি হয়।
কৃষি বিপণন কর্মকর্তা জানান, বগুড়া সদর, শিবগঞ্জ, কাহালু, দুপচাটিয়া, আদমদিঘি, নন্দীগ্রাম ও শাহজাহানপুরে ৬৭টি মডেল ঘরে প্রায় ১৫০০ কৃষক তাদের উৎপাদিত আলু বিনা খরচে সংরক্ষণ করতে পারছেন। তারা ২৫ জন বা ১০ জনের যে দল করা হয়েছে তারা সবাই মিলে ৪০০ থেকে ৫০০ মন মতান্তর আমরা প্রায় ২৫ থেকে ৩০ টন মেট্রিক টন আলু আমরা সংরক্ষণ করতে পারছি এখানে। অহিমায়িত মডেল ঘর ব্যবহারে অসাধু ব্যবসায়ীর কারসাজি কমবে এবং কৃষক ও ভোক্তারা লাভবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। প্যারিসে প্রথম লেগের মতো গোল উৎসব না হলেও খেলা ছিল রোমাঞ্চে ভরপুর। ফিরতি লেগের সেই লড়াইয়ে ড্র করেও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। গতরাতে দ্বিতীয় লেগের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ২ লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালেতে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র ১৩৯ সেকেন্ডে আলিয়ান্স অ্যারেনার গ্যালারি স্তব্ধ করে দিয়ে গোল করেন উসমান দেমবেলে। এরপর পুরো ম্যাচে রেফারিকে নিয়েও ছিল তুমুল উত্তেজনা। একবার নুনো মেন্দেসের ফাউলে লাল কার্ডের দাবিতে এবং অন্যবার পেনাল্টির জোরালো আবেদনে। খেলার একেবারে শেষ দিকে গোলটা শোধ করে ম্যাচে সমতা ফেরান হ্যারি কেইন। আগামী ৩০ মে বুদাপেস্টে হবে ইউরোপ সেরা হওয়ার চূড়ান্ত লড়াই, যেখানে মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে ২ দলের লড়াই। বাংলাদেশের চাওয়া ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো। সিলেটের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে। পাকিস্তানের জন্য বাংলাদেশ সফর এখন আর কেবল একটি সিরিজ নয়, ২ বছর আগে স্মৃতিতে রয়ে গেছে এক তিক্ত অধ্যায়। সেইবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশে লজ্জা পেয়েছিল তারা। তবে নতুন সিরিজের আগে অতীত ভুলে সামনে তাকাতে চান পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অতীত নিয়ে ভেবে কি হবে, আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যৎ। আমরা শুধু একটি সিরিজ জয়ের জন্য নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছি। শুধু বাংলাদেশ নয়, নিজেদের কন্ডিশনে সব দলই সর্বোচ্চ সুবিধা নিতে চায়। আমরাও প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। গেল বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশও গত বছর নভেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। মাঝের এই সময়ে টি-20 ক্রিকেটে ব্যস্ত ছিলেন দু দলের খেলোয়াড়রা। টেস্ট ক্রিকেট একটা মানসিক পরীক্ষার ম্যাচ। সাদা বল থেকে কিভাবে দ্রুত একজন খেলোয়াড় লাল বলে শিফট হতে পারে, এটাই বড় বিষয়। হোম কন্ডিশনের চেয়ে ক্রিকেটের পিচ কেমন আচরণ করবে সেটা দেখার বিষয়। টেস্টে ভালো করতে পারলে আমাদের সামগ্রিক ক্রিকেটই উন্নতি হবে। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ। উইকেটে ঘাস দেখা যাচ্ছে বেশ। মিরপুর টেস্ট তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন পেসাররা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা পেসার নাহিদ রানার দিকে বাড়তি মনোযোগ অতিথিদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।